আজকে আমরা আল মাহমুদের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটা হচ্ছে এমন যে কবিতা এমন। তো আল মাহমুদের ফটোগ্রাফি নিয়ে একটা প্রদর্শনী বর্তমানে চলছে, যে নাসির আলী মামুন ভাইয়ের। তো সেখানে ফটোজিয়াম লাইফ অফ পোয়েট্রি নামে একটা কবি সংকলন করা হয়েছে আল মাহমুদ এবং শামসুর রহমানের ছবি এবং পোর্ট্রেট নিয়ে। তো সেখানে যেই কবিতাটা ছাপা হয়েছে সেই কবিতাটার নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে কবিতা এমন। কবিতা এমন যে কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান, আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি। অর্থাৎ কবিকে কবিতা কিভাবে ধরা দেয় একজন কবি হিসেবে তিনি আবিষ্কার করছেন। অর্থাৎ কৈশোরে তিনি কবিতাকে দেখেছেন যে কৈশোরের স্মৃতি হিসেবে, এবং সেই কৈশোরের স্মৃতির সবচেয়ে আবেগঘন মুহূর্ত হচ্ছে মায়ের মুখ। এবং আরেকটা আবেগঘন মুখ রয়েছে, সেটা হচ্ছে হলুদ পাখি। আমরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছি তারা আমরা দেখব যে হলুদ পাখি কিন্তু সহজে গ্রাম বাংলায় দেখা যায় না। আর এখন যদি আপনি গ্রাম বাংলায় যান, দেখবেন যে এই কশ্চিন কালে হয়তো আপনি হলুদ পাখি দেখবেন, এবং হলুদ পাখির সৌন্দর্য একজন কৈশোরের কাছে অন্যরকম। আবার পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন পাতার আগুন শীতকালে থাকা অবস্থায় কেন রাত জেগে থাকে? গ্রামের বাজার থেকে বাবা বাজার করে ফিরবেন রাতে, এবং রাতে নিশ্চয়ই খাবার দাবারে কোনো কিছু বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে আসবেন। সে কারণে ভাই বোন অর্থাৎ আল মাহমুদ তার ভাই বোনদের নিয়ে জেগে থাকার যে কৈশোরের স্মৃতি, সেটাকে তিনি তুলনা করেছেন কবিতা এমন। এবং তিনি বলেছেন যে এই রকম, যে অর্থাৎ বাবা আসার পরে পুরোটা বাড়িতে যেরকম সারা পড়ে যায়, বাবা যেভাবে আম্মার নাম রাবেয়া রাবেয়া বলে ডাকে, এবং মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট, অর্থাৎ মায়ের নাম ডাকা হবে বলেই কিন্তু দক্ষিণ দিকের যে দরজা সেটা খোলা হয়ে যায়। অর্থাৎ একটা প্রতীক্ষার পালা পুরো পরিবারের শেষ হয় রাতের বেলা, সেই পরিবারের কর্তা যখন গ্রামে বাড়িতে আসে সেই অবস্থায়। এবং সেই অবস্থাকে আল মাহমুদ বলছেন যে কবিতা হচ্ছে এমন। এরপর আল মাহমুদ পরবর্তী স্টেপ, অর্থাৎ কৈশোরের শেষ একটু পার হলে যে অবস্থা দাঁড়ায়, কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী, অর্থাৎ যে গ্রামকে তিনি ফিরে এসেছেন হাঁটুজল নদী পার হয়ে, সেই গ্রামের দিকে তিনি আবার নিয়ে যাচ্ছেন যে কবিতা আসলে কীরকম। কুয়াশায় ঢাকা পথ, অর্থাৎ এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় তিনি যে কুয়াশা ঢাকা পথ পাড়ি দিয়ে এসেছেন, এবং ভোরের আজান কিংবা নারার দহন তিনি যেটা শুনেছেন, সেই অনুভূতিকে তিনি কবিতার সাথে তুলনা করেছেন। আরও মজার বিষয় হচ্ছে, গ্রাম বাংলায় যারা বড় হয়েছেন, তিলের পিঠা নারকেলের সাথে যে পিঠা খাওয়া হয় সেটাকে বলা হয় এক ধরনের নারকেল পিঠা এবং তিলের পিঠা, যেখানে সবচেয়ে মজার অংশটা থাকে অর্থাৎ পিঠার মধ্যভাগে, অর্থাৎ প্যাট যেখানে রয়েছে পিঠার, সেখানে। ছোটোবেলায় যখন আমরা গ্রামে বড় হয়েছি তখন পিঠার কিন্তু মধ্যভাগের অংশটা খেতাম, কারণ মজাটা সবচেয়ে বেশি ওই জায়গাটায় লাগতো। তো সেটাকে তিনি তুলনা করেছেন, কবিতা হচ্ছে সেই পিঠার মজার সবচেয়ে মজার অংশটা, যেখানে পেটের ভাগে ফুলে ওঠে তিলের সৌরভ, ঠিক সেই জায়গাটা কবিতা। এবং কবিতা হচ্ছে এমন যে যখন জালে প্রচুর মাছ ধরে, এবং সেই মাছ ধরা জাল যখন শুকাতে দেওয়া হয় রোদের মধ্যে, তখন বাইরে থেকে কোনো মেহমান যদি আসে তখন বুঝতে পারে যে আসলে এই বাড়িতে গতকাল মাছ ধরা হয়েছে, এবং মাছের যে বেশি ভালো ধরা হয়েছে তার একটা পরিণতি হচ্ছে এই যে মাছের আষ্টে গন্ধ সব জায়গায় লেগে থাকে। অর্থাৎ কবিতা এমন যেখানে কৈশোরের স্মৃতি পাওয়া যায়, অর্থাৎ কবিতা এমন যেখানে আব্বা রাতের বেলা ফিরে আসার পর আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়, কবিতা এমন যেখানে হচ্ছে মাছ ধরার আনন্দ পাওয়া যায়, এবং কবিতা এমন যেখানে বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবরের মতো পুরাতন স্মৃতি আমাদের মনে করে দেয়। আরও একটা মজার বিষয়, এই কৈশোর যখন যৌবনে পদার্পণ হয় তখন আসলে কবিতা কিভাবে ধরা দেয়, পরবর্তী লাইনে যদি আমরা যাই সেটা কিন্তু অনুধাবন করতে পারি। যেমন কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, যে কিশোর 46 বছর যাবার জীবন অতিবাহিত করেছেন, অর্থাৎ যার 30 বা 25 বছর বয়সে যৌবন এসেছে, বিয়ে করেছেন, কিন্তু বাকি যে জীবনটা তিনি স্বস্তিতে কাটাননি, তার যে না পাওয়ার যে আকাঙ্ক্ষা এবং কৈশোরিক যে চাহিদা জাগ্রত হয়, সেই পৌর 40 বয়সকে তিনি এইভাবে তুলনা করেছেন। এবং সেই
40 বয়সে মানুষের যে না পাওয়ার বেদনা, সেই বেদনাগুলোর মধ্যে আসলে তখন কোন কোন স্মৃতিগুলো মানুষের সবচেয়ে বেশি জায়গা, সেটা একটা হচ্ছে যে স্কুল পালানো সভা, স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা এবং রক্তে টকবগ ওঠা সেই 25 থেকে 30 বছরের যৌবনের মিছিল, এবং দাঙ্গা এবং বিদ্রোহের মুখে হচ্ছে অন্যায় অবিচারকে রুখে দেওয়ার যে আনন্দ সেটা। এবং ফাইনালি তিনি এইখানে একটা নতুন একটা স্মৃতি তৈরি করেছেন, যে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। অর্থাৎ যে কবিরা 50-এর দশকের আগে নিঃস্ব হয়ে ফিরে এসেছে সেই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে, তাদের যে কাতর একটা বর্ণনা, আবেগ, অনুভূতি, বেদনার যে উপস্থিতি, সেটা তিনি বলতে চেয়েছেন। এবং ফাইনালি তিনি যেটা বলতেছেন যে কবিতা চরের পাখি, কুড়োনো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস। চরের পাখি অর্থাৎ সেই কৈশোর, সেই কৈশোরের কালে যে ব্যক্তি 46-এ পার হয়ে গেছে, সে যখন তার চরের পাখির ডিম কুড়ে পায় অথবা হাঁসের ডিম কুড়িয়ে পায়, আপনি দেখবেন গ্রাম বাংলা গেলে অনেক হাঁস কিন্তু ঝোপে ঝাড়ে গোপনে হচ্ছে ডিম পাড়ে, এবং বাচ্চারা যখন সেই ডিম পায়, সেই ডিম পাওয়ার যে কি আনন্দ, সেটা কিন্তু বলার মতো না। এবং সেই বাচ্চা যখন কৈশোরে পৌঁছায় এবং দেখে যে গ্রামের ভাবি একটা গরু বাছুর পালতো, কিন্তু সে বাছুর দড়ি ছিঁড়ে চলে গেছে, এবং সে বাছুরকে হারানোর যে হতাশা একজন গ্রামের নারীর, সেই হতাশাটা যখন একজন মানুষকে আক্রান্ত করে সে, এবং সেই কবি যখন সেটা দূর থেকে অবলোকন করে, তখন সেই বেদনা এবং হারানোর বেদনাটাকে তিনি তুলে ধরেছেন। স্নান মুখে বউটির ধরিছেড়া হারানো বাছুর হচ্ছে কবিতা। এবং শেষমেশ তিনি তার পরিসমাপ্তি টেনেছেন এভাবে: গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। আসলে এই কবিতা হচ্ছে গোপন চিঠির খামে, নীল খামে সাজানো অক্ষরের ভালোবাসা, যে ভালোবাসা না পাওয়ার এবং স্মৃতিময়, এবং সেটা বারবার উচ্চারিত হয় এভাবে: কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার, যাকে দেখে কবি প্রথম প্রেমে পড়তে শিখেছেন। আজকে আসলে কবিতা এমন, এই বইটা এবং এই কবিতাটা আলোচনা করতে গিয়ে আমার কাছে তাই মনে হয়েছে। তাহলে